আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং এই মুহূর্তে আমার সাথে যারা যোগদান করেছেন তাদের সবাইকে রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল করিম, প্রভাষক পদার্থবিদ্যা, কামারখন্দ ফাজিল মাদ্রাসা, কামারখন্দ, সিরাজগঞ্জ এর পক্ষ থেকে। শিক্ষার্থী, আজ তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি যারা এসএসসি এবং দাখিল, তোমরা জানো দুটি একই সিলেবাস, এর পদার্থবিজ্ঞানের ছাত্র হিসাবে যারা আছো তারা নিশ্চয়ই ইতিমধ্যে ফেসবুকে তোমরা আমাদের যে অ্যাড রয়েছে সেটি দেখে নিশ্চয়ই তোমরা ক্লাসে উপস্থিত হয়েছ, এবং যারা উপস্থিত হয়েছ তাদের সবাইকে স্বাগত, এবং যারা এখনও জয়েন করেনি তাদেরকে জয়েন করার অংশ হিসাবে, অর্থাৎ জয়েন করার উদ্যোগ হিসাবে তোমরা অবশ্যই কী করো, তোমাদের টাইমলাইনে এটি শেয়ার করে দাও, আমার ক্লাসটি শেয়ার করে দাও। তাতে কি হবে, তাতে আমরা অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট নিয়ে ক্লাসটি শুরু করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তার সাথে সাথে তোমরা একটু দেখো আমাকে দেখা যাচ্ছে কিনা, ঠিক মতো আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটি একটু দেখো, এবং সেই সাথে খাতা কলম নিয়ে জটপট বসে যাও, খাতা কলম নিয়ে বসে যাও, যাতে আমাদের আজকের এই ক্লাসটি তোমরা খাতায় তুলে রাখতে পারো, এবং আমাদের অনুপস্থিতিতে, আমরা যারা ক্লাস নেই তাদের অনুপস্থিতিতে তোমাদের এই খাতাটি অনেক সহায়ক হবে বলে আমার বিশ্বাস। তো সব যদি ঠিক থাকে আমি দ্রুত শুরু করব, নিশ্চয়ই তোমরা শেয়ার করে দিচ্ছ, আমিও একটু চেষ্টা করি শেয়ার করে দেওয়ার জন্য। পাশাপাশি শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ঘরে আছো, যেহেতু আমরা একটি খারাপ অবস্থায় বা খারাপ পরিস্থিতিতে আছি, সেই বিষয়টাকে মাথায় রেখে নিশ্চয়ই তোমরা ঘর থেকে বের হচ্ছ না, ঘরেই থাকছো, সুস্থ থাকছো। খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে না বের হয় ভালো। আমি মনে করি তোমরা যারা স্টুডেন্ট তাদের প্রয়োজনটা এত বেশি না যে তোমাদের ঘর হতে বের হতেই হবে। তো সেই জন্য বন্ধুরা, তোমরা ঘরে থাকো, পড়াশোনা করো, পড়াশোনার পাশাপাশি তোমরা কিছু বই পড়তে পারো, তোমাদের একাডেমিক যে সিলেবাস আছে সিলেবাসের বাইরে কিছু বই পড়তে পারো, বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানে থাকতে পারো, পাশাপাশি যে ধর্মের রয়েছ সেই ধর্মের যে বিভিন্ন ধরনের নিয়মকানুনগুলো আছে সেটি তোমরা মেনে চলো, তাহলে দেখবে যে সুন্দরভাবে সময়টি কেটে যাবে। এটি বোরিং ফিল করার কিছু নাই, এটি একটি জাতীয় নয়, আন্তর্জাতিক মহামারী, সুতরাং আমাদের সবাইকে এটি মেনে নিয়েই কী করতে হবে, বেঁচে থাকতে হবে। দেখো, দুনিয়াতে এরকম অনেক প্রাণী এসেছে, সময়ের সাথে সাথে অনেক প্রাণী এসেছে, আবার অনেক প্রাণী কী হয়েছে, অনেক জাতি কী হয়েছে, বিলুপ্ত হয়ে গেছে। মানুষই একমাত্র প্রাণী যে নাকি সুন্দরভাবে এখনও বেঁচে আছে। হাজার হাজার কোটি কোটি বছরের পৃথিবীতে এখনও কিন্তু মানুষ বেঁচে আছে। কারণ কি? কারণ একটাই, সেটি হচ্ছে কি, সে এই যে কোনো দুর্যোগের সাথে কি করতে পারে, খাপ খাইয়ে নিতে পারে। তা আমরা সেই সৃষ্টির সেরা জাতি, আমাদের অবশ্যই খাপ খাইয়ে নিতে হবে। এটি বোরিং ফিল করার কিছু নেই, বরং সচেতন হয়ে আমাদেরকে এটি মোকাবেলা করতে হবে। তো শিক্ষার্থী, আশা করি তোমরা সব কিছু শুনতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে সব কিছু ঠিকঠাক আছে আশা করছি। তো চলো বন্ধুরা, আমরা ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমি গত যে ক্লাসটি নিয়েছিলাম তোমাদের রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুলের এসএসসি পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 3 বল অংশটি নিয়ে আমি কাজ করছিলাম, ক্লাস নিয়েছিলাম। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে শিক্ষণফল রয়েছে 1, 6 এবং 7, এটিতে কি রয়েছে আমরা একটু যদি দেখি। 1-এ রয়েছে বস্তুর জড়তা, বলের গুণগত ধারণা, নিউটনের প্রথম সূত্রের ব্যবহার ব্যাখ্যা করা। আর 6 নম্বরে রয়েছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র ব্যবহার করে বল পরিমাপ করতে হবে। আর 7 নম্বরটি রয়েছে নিউটনের গতির তৃতীয় সূত্র ব্যবহার করে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ব্যাখ্যা করতে পারবে। এই যে বিষয়গুলো, এই 3টি বিষয় নিয়ে আমি আজকে তোমাদের মধ্যে একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করছি তোমরা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে ইনশাল্লাহ। বন্ধুরা, আমি গত ক্লাসে বল সম্পর্কিত যে কিছু সংজ্ঞা রয়েছে, মোটামুটিভাবে বিস্তারিত সেই সংজ্ঞাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই সংজ্ঞায় শেষ না, আরও আছে সংজ্ঞা। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার মূল যে পড়াটি, 3টি শিক্ষণফলের যে মূল বিষয়বস্তু, সেটি হচ্ছে নিউটনের গতিসূত্র। বন্ধুরা, তোমরা খাতায় একটু লিখে নাও নিউটনের
গতিসূত্র। ঠিক আছে, নিউটনের গতিসূত্র। তো বিজ্ঞানী নিউটন, তোমরা জানো যে আমরা ওনাকে শ্রদ্ধা করে বলি স্যার আইজ্যাক নিউটন। কি বলি? স্যার আইজ্যাক নিউটন। তিনি 1687 সালে, কত সালে বন্ধুরা? 1687 সালে তার একটি অমর গ্রন্থ রয়েছে। সেই গ্রন্থটির নামটা আমি একটু লিখে দিই, তোমরা একটু লিখে ফেলো। ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া অ্যান্ড ম্যাথামেটিকা। এটি একটি তার অমর গ্রন্থ। সেই গ্রন্থে তিনি গতি সম্পর্কিত 3টি সূত্র দিয়েছেন, 3টি সূত্র লিপিবদ্ধ করে গেছেন। কত সালে? 1687 সালে। এবং সেটি তার একটি বিখ্যাত অমর গ্রন্থ, ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া অ্যান্ড ম্যাথামেটিকা। অ্যান্ড মনে হয় নাই, প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা, সম্ভবত অ্যান্ডটা নাই। আচ্ছা, যাই হোক, এই বইটিতে তিনি গতি সম্পর্কিত 3টি সূত্র দিয়েছেন। সূত্র 3টিকে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র তোমাদের ভালো করে মনে রাখতে হবে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আমরা অনেক সময় বিজ্ঞানীদের অনেক সূত্র করি, 4টি 5টি করে সূত্র ওনারা দিয়ে থাকেন। দেখা যায় কি, প্রথম সূত্রকে দ্বিতীয় সূত্র, দ্বিতীয়কে প্রথম, প্রথমকে তৃতীয়, এরকম যদি আমরা বলি তেমন কোনো দোষের কিছু থাকে না। কিন্তু এই বিশেষ করে নিউটনের এই গতির সূত্রগুলোকে প্রথম সূত্রকে প্রথম সূত্রে বলতে হবে, দ্বিতীয় সূত্রকে দ্বিতীয় এবং তৃতীয় সূত্রকে তৃতীয় বলতে হবে। একটিকে অন্যটি দিয়ে চালানো যাবে না। যদি চালিয়ে দেওয়ার চেষ্টা করো তাহলে কি হবে, সেটা ভুল হয়ে যাবে। প্রথম সূত্রকে দ্বিতীয় সূত্র লিখে তুমি প্রথম সূত্র লিখে দিলে তাহলে কিন্তু হবে না। তো আমাকে কি করতে হবে, যেটা যেই সূত্র সেটি দ্বারাই কি করতে হবে, চিহ্নিত করতে হবে। কারণ নিউটনের প্রথম সূত্র বলতে ওইটাকে বুঝি, যেটি প্রথম। তৃতীয় সূত্র বলতে শুধু তৃতীয়টিকেই বুঝি। ওকে বন্ধুরা, তো এটি আমাদের মাথায় রেখে এটি পড়তে হবে। তো বন্ধুরা, চলো আমি প্রথম সূত্রে চলে যাই। প্রথম সূত্রে বিজ্ঞানী নিউটন কি বলেছেন? প্রথম সূত্র, কিসের প্রথম সূত্র? গতি সম্পর্কিত নিউটনের প্রথম সূত্র। এই সূত্রটি তিনি বলেছেন বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, অর্থাৎ আমি যদি বলি যে এই একটি বস্তু, একটু খেয়াল করো বন্ধুরা, আমি একই সাথে ব্যাখ্যা এবং সূত্র দুটিকে একসাথে নিয়ে যাব। একটি বস্তু, এই বস্তুটি যে অবস্থায় আছে, এই বস্তুটি আমার যে অবস্থায় আছে, বন্ধুরা একটু খেয়াল করো, এই বস্তুটি আমার যে অবস্থায় আছে ঠিক এই অবস্থায় থাকবে আমি যদি বাইরের কোনো প্রভাব এর উপর প্রয়োগ না করা হয়। অর্থাৎ বাইরে থেকে যদি বল প্রয়োগ করা হয় তাহলে স্থির বস্তু গতিশীল হবে, অথবা গতিশীল বস্তু কী হবে, স্থির অবস্থায় আসবে। আমি বলতে চাচ্ছি যে কোনোভাবেই কোনো অবস্থাতেই যে বস্তু যেভাবে আছে ওই বস্তুর অবস্থার বা অবস্থানের পরিবর্তন ঘটবে না যে পর্যন্ত বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হবে। তাহলে সূত্রটি কি বন্ধুরা? তোমরা চাইলে লিখে নিতে পারো। বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে, স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে, এটি স্থির অবস্থায় থাকবে। আর যেটি গতিশীল সে কি হবে, গতিশীল অবস্থায় চলতে থাকবে। কিভাবে চলবে? সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে, অথবা গতিশীল যে বস্তুটি আছে সেটি সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এটি হচ্ছে নিউটনের প্রথম সূত্র। এই সূত্রটিতে বন্ধুরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটি হচ্ছে স্থির বস্তু স্থির অবস্থায় থাকে, আর গতিশীল বস্তু কি থাকে, একটি সুষম দ্রুতিতে গতিশীল অবস্থায় থাকে। এই বিষয়টিকে বলা হয় জড়তা। এটি একটি খুব ইম্পর্টেন্ট বিষয়, জড়তা। ঠিক আছে। আর আরেকটি হচ্ছে এই যে স্থির বস্তু স্থির থাকছে, গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকছে, যদি বাইরে থেকে একটা কিছু প্রয়োগ না করা হচ্ছে, সেই বিষয়টিকে আমি গত ক্লাসে বলেছি বল, মনে আছে নিশ্চয়ই। আবারও বলি বন্ধুরা, যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির অবস্থায় থাকে,
এবং গতিশীল বস্তু সরল পথে সমদ্রুতিতে চলতে থাকে। এই যে বিষয়টি, এটিকে বলা হয় বস্তুর জড়তা। অর্থাৎ জড়তা হচ্ছে বস্তুর একটি বৈশিষ্ট্য। জড়তা কি? বস্তুর বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি? স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে। এই জড়তাকে আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি। জড়তাকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় স্থিতি জড়তা, আরটাকে বলা হয় গতি জড়তা। বন্ধুরা একটু খেয়াল করো ভালো করে। স্থিতি জড়তা কি? স্থির বস্তু কি হবে? স্থির অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তার জন্ম থেকে যে পর্যন্ত সে বিনষ্ট না হবে, ধ্বংস না হবে, সেই পর্যন্ত সে কি চাইবে, তার আসক্তিটা কি বা তার ইচ্ছাটা কি? সে স্থির অবস্থায় থাকতে চাইবে। এটি কি? আর যে বস্তু গতিশীল আছে, ফ্যান গতিশীল আছে, সে গতিশীলই থাকতে চাইবে। যদি কোনো যান্ত্রিক সমস্যা না হয়, যদি বিদ্যুৎ না যায়, তাহলে সে কি করতে চাইবে? শুধু ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। এই যে ফ্যানের যে বৈশিষ্ট্য বা ফ্যানের যে আসক্তি, এটিকে বলা হচ্ছে গতিজড়তা। ক্লিয়ার বন্ধুরা? আবার ফ্যান যখন বিদ্যুৎ না দেওয়া হচ্ছে তখন কি ছিল? সে স্থির ছিল, সে স্থিরই থাকতে চাইবে। আমি কি করলাম? বাইরে থেকে বিদ্যুৎ দিয়ে এটাকে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে এটিকে ঘোরাইলাম। যখন ঘুরতে থাকলো তখন সে ঘুরতেই থাকবে, অথবা যখন সে গতিশীল স্থির অবস্থায় ছিল তখন সে স্থিতিশীল অবস্থায় থাকতে চাইবে। এই দুটি বিষয়কে বলা হচ্ছে স্থিতি জড়তা এবং গতি জড়তা। এটি অনেক উদাহরণ আছে বন্ধুরা। আমি সচরাচর যে উদাহরণটি তোমাদের বইয়ে আছে বা বিভিন্ন সময় শুনে থাকবে, সেটি হচ্ছে স্থিতি জড়তার একটি প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে যে তুমি বাসে উঠেছ। তুমি কোথায় উঠেছ? বাসে। কোথাও যাবে, তুমি বাসে উঠেছ। এখন তুমি বাসে কি করলা? উঠে দাঁড়াইলা। তাহলে বাসের যে বডি, সেই বডির সাথে তুমি কি হয়েছ? স্থির হয়ে আছো। উঠেছ, উঠে স্থির হয়ে আছো, ধরে আছো কোথাও। এবার বাস যখন চলতে শুরু করলো, অর্থাৎ চাকা যখন ঘূর্ণন শুরু হলো, চাকা যখন সামনের দিকে ঘূর্ণন শুরু হলো, বাসের যে বডি, সেই বডির সাথে কিন্তু তোমার পা দুটি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমার বডির নিচের অংশটুকু কি তোমার বাসের বডির সাথে লাগানো আছে। এখন বাস যখন সামনের দিকে চলতে শুরু করলো, তখন তুমি কি চাও? তোমার আসক্তিটা কি? তোমার আসক্তিটা হচ্ছে তুমি স্থির থাকবে। কিন্তু বাস কি করলো? চলা শুরু করলো। তার মানে কি? তোমার বডির নিচের অংশ চলা শুরু করলো, আর বডির উপরের অংশটুকু কি হবে? পিছন দিকে হেলে যাবে। এই যে হেলে যাওয়াটা, এটি হচ্ছে স্থিতি জড়তার কারণে হয়ে থাকে। ক্লিয়ার? ঠিক অনুরূপভাবে বাস যখন ব্রেক কষলো, তাহলে যখনই তোমার গতি হয়ে তোমার চাকার সাথে বা বাসের বডির সাথে তোমার বডির নিচের অংশ যখন রানিং হলো, শুরু হয়ে গেল, ঠিক সব সে অবস্থায় কি? বাসও গতিশীল, তুমিও গতিশীল। কিন্তু যখন বাস ব্রেক কষলো, তখন কি হবে? বাসের যে নিচের অংশটুকু, অর্থাৎ তোমার বডি যেটা অংশটুকু লাগানো, সেটি কি হবে? থেমে যাবে। কিন্তু তুমি চাচ্ছ কি? তোমার বডিটা চাচ্ছে কি? সামনের দিকে যেতে। যেহেতু তোমার বডির সাথে বাসের বডি লাগানো, সুতরাং তোমার নিচের অংশটি থেমে যাবে। ফলে তোমার যে আসক্তি ছিল গতিশীল থাকার, তুমি কি হবে? সেই জন্যে সামনের দিকে ঝুঁকে পড়বে। এই বিষয়টিকে বলা হয় গতি জড়তা। খুব সিম্পল, খুব সহজে বোঝা যায়। এরকম অনেক উদাহরণ আছে। তুমি যদি একটি গ্লাস নাও, গ্লাসের ওপর তুমি যদি একটা ভিপ কার্ড যেটিকে বলি, ভিপ কার্ড নাও। ভিপ কার্ড নিয়ে সেখানের উপর যদি তুমি কয়েন রাখো, একটি কয়েন বা মুদ্রা রাখো, এখন এটিকে যদি তুমি, এই ভিপ কার্ডটিকে তুমি যদি খুব জোরে ধাক্কা দিয়ে কি করতে পারো? ছেড়ে দিতে পারো, তাহলে কি হবে বন্ধুরা বলো তো? এটিকে খুব জোরে যদি টোকা দাও, তাহলে কি হবে? এই ভিপ কার্ডটা সরে যাবে না? সরে যাবে। সাথে সাথে কিন্তু এই কয়েনটাও সরে যাওয়ার কথা। কয়েনটাও দ্রুত গতিতে সামনের দিকে সরে যাওয়ার কথা। কিন্তু দেখা যায় কি? এই কয়েনটি নিচের দিকে গ্লাসের তলায় পড়ে গেছে। এই যে বিষয়টি, এটি হচ্ছে জড়তার কারণে হয়ে থাকে। তো এরকম অনেক উদাহরণ আছে। আমরা যদি ট্রেনে যখন রানিং থাকি, ট্রেনের বাইরের দিকে তুমি যদি হাত বের করে কোনো বস্তুকে উপর দিকে ঢিল দাও, ধরো একটা পাথরের টুকরাকে তুমি উপর দিকে ঢিল দিলা, তাহলে কি হবে? ঢিল দেওয়ার সাথে সাথে কি হবে?
তুমি তো চলে যাচ্ছ, ট্রেন গতিশীল, তোমার বডিও গতিশীল, তুমি চলে যাচ্ছ, তাহলে কি হবে? পাথরটা কি হবে? এখানে যদি ঢিল দাও তাহলে কি হবে? পাথরটা পিছনে পড়ে যাওয়ার কথা এবং তুমি সামনে চলে যাওয়ার কথা, কিন্তু আসলে তা হবে না। তুমিও গতিশীল, তোমার হাতও গতিশীল, তোমার পাথরও গতিশীল। তুমি যখন ঢিল দিয়েছ তখন পাথরটাও সামনের দিকে গতিশীল ছিল, ফলে ঢিলটা কি হয়েছে? সামনের দিকে হয়েছে। ফলে তুমিও যেতে থাকবে, হাত যদি ধরে থাকো তাহলে দেখা যাবে হাতের মধ্যে সেই পাথরের টুকরাটি পড়ে গেছে। এই যে বিষয়গুলো, এইগুলো সবগুলো হচ্ছে জড়তার উদাহরণ। বন্ধুরা, এটি আমরা মোটামুটিভাবে পদার্থবিজ্ঞানে গতির যে প্রথম সূত্রটি রয়েছে নিউটনের, সেটি আমরা একটু আলোচনা করার চেষ্টা করলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আসো দ্বিতীয় সূত্রে। আরেকটি বিষয় সেটা হচ্ছিল যে গতির জড়তার সাথে আরেকটি টপিক ছিল, সেটা হচ্ছে বল। সে বলটা কি ছিল? বলটা হচ্ছে যে আমি গত ক্লাসে বলেছি যে এই যে স্থির বস্তু যে কারণে গতিশীল হয়, বা গতিশীল বস্তু যে কারণে কি হয়? স্থিতিশীল অবস্থায় চলে আসে, এই যে বিষয়টি, এটাকে বলা হচ্ছিল বল। অর্থাৎ আমি সংজ্ঞাটা এইভাবে বলেছিলাম যে যার উপস্থিতিতে বল হচ্ছে একটি বাহ্যিক কারণ, যার উপস্থিতিতে কি হবে বন্ধুরা? স্থির বস্তু গতিশীল হবে এবং গতিশীল বস্তু কি হবে? স্থিতাবস্থায় আসবে। এটিকে বলা হচ্ছিল কি? বল। ওকে বন্ধুরা, তো আমরা আশা করি বুঝতে পারছি, বিষয়গুলো বুঝতে পারছি। নেক্সট আমি আমাদের সামাদ স্যার করেছেন, শুভকামনা স্যার লেখার সাইজটা একটু বড় করলে ভালো হয়। ধন্যবাদ স্যার, আমি একটু চেষ্টা করছি বড় করার জন্য। ওকে, তো আমরা দ্বিতীয় সূত্রটি নিয়ে কথা বলবো এখন। দ্বিতীয় সূত্রটি কি? দ্বিতীয় সূত্রটি হচ্ছে যে কোনো একটা বস্তু, আচ্ছা দ্বিতীয় সূত্রটি পড়ার আগে আমরা একটা বিষয় জেনে আসি, খুব সিম্পল বিষয়। আমরা জানি বস্তুর ভর। ভর কি বন্ধুরা? কোনো বস্তুর ভর কি? আমি গতি অধ্যায়ে কিন্তু ভর সম্পর্কে বলেছিলাম। ভর হচ্ছে এই যে বস্তুটি, এই বস্তুটি যার দ্বারা তৈরি, অর্থাৎ বলবেই তোমরা নিশ্চয়ই বলবে যে এটি একটি প্লাস্টিকের যে উপাদানগুলো রয়েছে সেটা দ্বারা তৈরি। যে প্লাস্টিকের যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোকে যদি একসাথে করা হয়, তার যে পরিমাণটা দাঁড়াবে তাকে বলা হবে এই কলমের বা এই মার্কার পেনের ভর। তাহলে ভরটা কি বন্ধুরা? ভরটা কি? ভর হচ্ছে কোনো বস্তুতে অবস্থিত, এই বস্তুতে অবস্থিত, এই ঘড়িতে অবস্থিত, এই ব্ল্যাকবোর্ডে অবস্থিত, যে কোনো বস্তুতে অবস্থিত যে পদার্থগুলো রয়েছে, সে পদার্থ যার দ্বারা তৈরি, অর্থাৎ র মেটেরিয়াল যেটাকে বলি, কাঁচামাল, সেই বস্তুগুলোর যে উপাদান, সেই উপাদানের মোট যে পরিমাণ, সেটাকে বলা হয় বস্তুর ভর। আর ব্যাগ সম্পর্কে আমি গতির অধ্যায়ে তোমাদের বলেছি যে ব্যাগ হচ্ছে কোনো বস্তুর সরণের হারকে, অর্থাৎ কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে যদি তুমি সময় দিয়ে ভাগ দাও, মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ দাও, তাহলে যেটা হবে সেটাই হবে আমার কি? ব্যাগ। তাহলে ভরকে আমরা যদি ভর ব্যাগ এই শব্দটি আমাদের লাগবে দ্বিতীয় সূত্রে, সেই জন্য আমরা এই বিষয়টি ক্লিয়ার করছি। তাহলে বস্তুর ভরকে যদি আমরা কি দ্বারা প্রকাশ করি? বস্তুর ভরকে আমরা যদি এম দ্বারা প্রকাশ করি, ব্যাগকে যদি আমি ভি দ্বারা প্রকাশ করি, তাহলে আমি বলবো ভরবেগ পি ইকুয়াল এম ভি, অর্থাৎ আমরা ভরবেগকে পি দ্বারা প্রকাশ করি। তাহলে ভরবেগ পি ইকুয়াল এম ভি। তাহলে আমি এক কথায় বলতে পারি কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকেই কি বলা হয়? ভরবেগ বলা হয়। দুটির মধ্যে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তো এবার এটি যদি আমরা একক বের করি, দেখো তো বন্ধুরা, আমরা সব গাণিতিক যে সংজ্ঞাগুলোর যে গাণিতিক অংশ আছে, ছোট অংশ, সেই অংশ থেকে কিন্তু আমরা একক বের করতে পারি, মাত্রা বের করতে পারি, তোমরা জানো। তাহলে বস্তুর ভরকে আমরা জানি কি? এমকেএস পদ্ধতিতে বস্তুর ভরের একক হচ্ছে কেজি এবং ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। দাঁড়ালো ভরবেগ একটা কি দাঁড়ালো? কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এবার যদি মাত্রাতে আসি, দেখো বন্ধুরা, এগুলো আমাদের অনেক সময় অনুধাবনেও আসতে পারে, জ্ঞানমূলকও থাকে, সেজন্যে এটি আমাদের ভালো বুঝতে হবে। আমাদের যে কি বলে সেখানেও থাকে। মাত্রাটি কি হবে তাহলে? মাত্রাটি হবে ভরের মাত্রা, তোমরা জানো ক্যাপিটাল এম, তাই না বন্ধুরা? আমি গতির অধ্যায়ে বলেছি এগুলো। এম, ব্যাগ হচ্ছে কি বলো? মিটার পার সেকেন্ড। মিটার মানে কি? দূরত্ব। দূরত্ব মানে হচ্ছে এল, লেংথ, আর সময় কি? সেকেন্ড। তাহলে এম এল টি ইনভার্স 1, তোমরা নিশ্চয়ই জানো এটি, তারপর আমি তোমাদের একটু মনে করিয়ে দিলাম। যাই হোক, ভরবেগ হচ্ছে পি ইকুয়াল এম ভি, একক কেজি মিটার পার সেকেন্ড, এবং মাত্রা হচ্ছে
বলো বন্ধুরা, ml t ইনভার্স 1, অবশ্যই থার্ড ব্র্যাকেট দিতে হবে। তো কেন ভরবেগটি নিলাম? কারণ আমার দ্বিতীয় সূত্রের মধ্যে ভরবেগ কথাটা লাগবে বন্ধুরা। তাহলে বিজ্ঞানী নিউটন তার দ্বিতীয় সূত্রে সুন্দরভাবে একটি বিষয়কে পরিষ্কার করেছেন। উনি বলছেন যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, শব্দগুলো ভালো করে খেয়াল করো। কোনো বস্তুর, আমি জাস্ট যেটুকু আমার দরকার সেই অংশটুকু লিখছি, আর সূত্রটা আমরা মুখে মুখে একটু বলার চেষ্টা করছি। ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার কি? প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক। ওকে বন্ধুরা, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি? সমানুপাতিক। তাহলে ভরবেগ কথাটা আগেই শিখে আসলাম, ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন দুইভাবে হতে পারে, খেয়াল করে একটু বন্ধুরা। একটি হচ্ছে, মনে করো একটি বস্তুর ভর হচ্ছে, তার বেগ দুটি, তাহলে এম ভরের কোনো বস্তু, এম ভরের কোনো বস্তুর আদিবেগ, এম ভরের কোনো বস্তুর, লিখি ক্লিয়ার করে লিখি তাহলে ভালো হয়। কোনো বস্তুর আদি ভরবেগ কি হবে বন্ধুরা? আদি ভরবেগ কি হবে? তাহলে ভরবেগকে আমরা বলেছিলাম হচ্ছে mv। যেহেতু আমি আদি কথাটা যুক্ত করে দিলাম, তাহলে কোনো বস্তুর ভরবেগ, আদি ভরবেগ কি হবে? ভর যদি বলি m, তাহলে আদি বেগ হবে u। তোমাদের এটি জানা যে আদি বেগ ইউ দ্বারা প্রকাশ করে, দ্বিতীয় অধ্যায়ে ক্লিয়ার করেছি এগুলো। কোনো বস্তুর আদি ভরবেগ হবে mu, তাহলে ওই বস্তুটির শেষ ভরবেগ কি হবে বন্ধুরা? mv। ঠিক আছে কিনা? mu mv। এবার দেখো সূত্রের মধ্যে আছে কি? ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। তাহলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনটা কি হবে? ভরবেগের পরিবর্তনটা কি হবে বন্ধুরা? কি হবে? নিশ্চয়ই শেষ ভরবেগ বিয়োগ কি? আদি। ক্লিয়ার কিনা বন্ধুরা? তাহলে পরের কথাটা কি? পরিবর্তনের হার। দেখো ভালো করে, ভরবেগের পরিবর্তন, তাহলে আমি পরিবর্তনটা বের করেছি। হার মানে কি? তোমরা জানো যে হার মানেই হচ্ছে সময় দিয়ে ভাগ, তোমরা এটা জানো। পরিবর্তনের হার সমান হবে কি? mv মাইনাস mu ডিভাইডেড বাই টি। ক্লিয়ার? এইবার পরের অংশটুকুতে আসে, প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ যে বলটি বস্তুর উপর প্রয়োগ করা হচ্ছে সেই বলটি যদি হয় F, সেই বলটি যদি কি হয়? F, তাহলে এই F ইজ প্রপোর্শনাল, অর্থাৎ সমানুপাতিক কার? পরিবর্তনের হার, দ্যাট ইজ mv মাইনাস mu ডিভাইডেড বাই টি। এবার আমি মুছে দিব এটা, এবার আমি এটুকু মুছে। বন্ধুরা নিশ্চয়ই লিখেছ তোমরা, আমি আশা করছি এটুকু লিখেছ। দেখো তো সূত্রের সাথে আমাদের গাণিতিক প্রকাশটি ঠিক আছে কিনা। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি? সমানুপাতিক, এবং এই বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন কি হবে? সেদিকেই হবে। এই হচ্ছে আমার দ্বিতীয় সূত্র। তো দ্বিতীয় সূত্রটিকে আমি গাণিতিকভাবে নিয়ে আসছি, নিশ্চয়ই তোমরা এটুকু লিখেছ, আমি একটু মুছে দেই। তাহলে এটিকে আমরা এখন কি করতে পারি? একটু চলো আমরা যে কোনো কিছুকে কোথাও যদি কি থাকে, সমানুপাতিক চিহ্ন থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয় বন্ধুরা? একটি সমানুপাতিক ধ্রুবক ধরতে হয়। তাহলে চলো একটু সমানুপাতিক ধ্রুবক ধরি, বা F ইকুয়াল কে মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। নিশ্চয়ই তোমাদের জানা আছে যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই, অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? এটি কি বেগের পরিবর্তন না? হ্যাঁ, বেগের পরিবর্তনের হার কি বলা হয়? ত্বরণ। তাহলে আমরা লিখতে পারি কে এম এ, এটা কি এর মান? F ইকুয়াল এম এ। এবার কে এর মান যদি আমরা বের করতে চাই, এক একক বের করতে চাই, তাহলে কি হবে? আমরা যদি ধরি
F ইকুয়াল 1 নিউটন, অর্থাৎ একক বল যদি কোনো বস্তুর উপর প্রয়োগ। হ্যাঁ বন্ধুরা, মনে হচ্ছিল একটু কারিগরি জটিলতা, আমার নেটওয়ার্ক একেবারেই পোর দেখাচ্ছিল। তো যাক বন্ধুরা, কোন পর্যন্ত দেখেছো? আমি অবশ্য চেষ্টা করছি একটু খেয়াল করার জন্য কোন পর্যন্ত ছিলে। তো যাক, আমি এখন বোধহয় ঠিক আছি। একটু খেয়াল করো যে নেটওয়ার্ক একেবারেই পোর মনে হচ্ছে। বন্ধুরা, আমি যদি একটু দেখি। আচ্ছা, যাক, আমি ক্লাসটি শেষ করি। একটু খেয়াল করো যে তাহলে কি মনে হয় এ পর্যন্ত ঠিক ছিল। আমি পরের অংশটুকু দেখানোর চেষ্টা করি যে কে ইকুয়াল কি ছিল, এম এ, অর্থাৎ একটি সমানুপাতিক ধ্রুবক আমরা বসিয়েছিলাম, বসিয়ে দিয়ে কে এর মান কি বের করলাম, 1 একক বের করলাম। এবার আমি যদি এখানে কি করি, এই সমীকরণে খেয়াল করো, এই সমীকরণে যদি আমি কে এর মান 1 বসাই দিই তাহলে কি দাঁড়ায়, এফ ইকুয়াল এম এফ। এইটিই হচ্ছে নিউটনের সেই বিখ্যাত দ্বিতীয় সূত্র, গতির দ্বিতীয় সূত্র। এটি খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমাদের এই চ্যাপ্টারে অনেক অঙ্ক করতে হবে এই সূত্রটি দিয়ে। ওকে বন্ধুরা, এটি একটি ইম্পর্ট্যান্ট বিষয় ছিল। এখন আমি যে বিষয়টি বলবো যে তোমাদের ইতিমধ্যে আমি প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র দুটি বিষয় কিন্তু ক্লিয়ার করেছি। এইবার আমি যে বিষয়টি চেষ্টা করব, নিউটনের প্রথম সূত্র আমাদের বলের উপস্থিতি ছিল না, তোমাদের নিশ্চয়ই জানা আছে, আমি বলেছি যে বল সেখানে ছিল না, বাহ্যিক কোনো বল ছিল না। আর দ্বিতীয় সূত্র বলতেছি কি, বল প্রয়োগ করলে, তাহলে একটিতে বল ছিল না, আরটি কি, বল প্রয়োগ করলে। আমি এখন যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, এই দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র কি করার চেষ্টা করব। হচ্ছে না? নেটওয়ার্কে, ইন্টারনেটে হবে। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যাটা মনে হয় কেটেছে, আশা করছি। তো নিউটনের যে দ্বিতীয় সূত্রটি রয়েছে সেটিতে বলের উপস্থিতি ছিল এবং প্রথম সূত্রটির মধ্যে বলের উপস্থিতি ছিল না। এবার আমি এই দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রটি প্রতিপাদন করার চেষ্টা করব বন্ধুরা। তো চলো আমি একটু যাই। তাহলে আমাদের হেডিংটা কি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন। তাহলে আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্রটি কি বন্ধুরা, এফ ইকুয়াল এম এ, এটি জানি। আচ্ছা, তাহলে খেয়াল করো বন্ধুরা, তাহলে এফ ইকুয়াল, আমি একটু গাণিতিকভাবে নেওয়ার চেষ্টা করব, এম গুণন আমরা জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা জানি। বা এফ ইকুয়াল কি জানি, এম গুণন ভি মাইনাস ইউ। আচ্ছা, আমি বজ্রগুণ করে দিয়ে এফটি করে ফেললাম, অসুবিধা নাই তো না? ঠিক আছে, এরপরে যাই আমরা, কি হবে এখানে, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাই তো? তাহলে আমি লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ। একটু দেখো তো, এই দুটোকে আমি এই পাশে নিয়ে আসলাম, এফ গুণন টি এই পাশে নিয়ে আসলাম। এখন নিউটনের প্রথম সূত্র আমরা কি বলেছি, এই বলের মান কি, 0। আমরা কিন্তু শুরু করেছি কি দিয়ে, নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে শুরু করেছি। আমি যাব কোথায়, প্রথম সূত্রে। তাহলে আমি একটু যাই দেখি কি হয়। তাহলে এখানে এম ভি মাইনাস এম ইউ ইকুয়াল, এই এফ এর মান কি বসাই দিলাম, 0 বসাই দিলাম। যেহেতু প্রথম সূত্রে কি আছে, যেহেতু প্রথম সূত্রে আমার এখানে কি রয়েছে, কি রয়েছে বন্ধুরা, প্রথম সূত্রে এফ এর মান 0, অর্থাৎ বল প্রয়োগ করা না হলে সেক্ষেত্রে এফ এর মান আমি কি বসাই দিতে পারি, 0 বসাইতে পারি। তাহলে আমি এটাকে লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ ইকুয়াল কি বন্ধুরা, 0। তাহলে আমি যদি আবার একটু কমন নেই, এম যদি কমন নেই তাহলে কি হয়, ভি মাইনাস ইউ ইকুয়াল কি, 0। দ্যাট ইজ ভি মাইনাস ইউ ইকুয়াল কি, 0। খেয়াল করো বন্ধুরা, ভালো করে খেয়াল করো, কি দাঁড়ালো। আমি যদি অনেকভাবে দেখাতে পারি, আমি ভি মাইনাস ইউ ইকুয়াল 0 এটা দেখাতে পারি এম দিয়ে ভাগ করে, অথবা দেখাতে পারি যে দুটি রাশির গুণফল যদি কি হয়, 0 হয়। দুটি রাশির গুণফল যদি কি হয়, 0 হয়, তাহলে তারা আলাদা আলাদাভাবে কী হবে, 0 হবে। তাহলে সেক্ষেত্রে এম ইকুয়াল 0, আবার ভি মাইনাস ইউ ইকুয়াল 0। কিন্তু এম কখনো কি 0 হতে পারে, অর্থাৎ আমি বলতে পারি কি এম ইকুয়াল 0, আবার বলতে পারি কি ভি মাইনাস ইউ ইকুয়াল 0। বাট এম ইজ নট ইকুয়াল 0, কারণ বস্তুর ভর কখনো কি হয় না, 0 হয় না।
মোট পদার্থের পরিমাণ তুমি যেখানে নিয়ে যাও না কেন পৃথিবীর বা পৃথিবীর বাইরে যেখানে নিয়ে যাও না কেন বস্তুর ভর কখনো শূন্য হয় না। তাহলে সেই ক্ষেত্রে কোনটা গ্রহণযোগ্য? ভি মাইনাস ইউ ইকুয়াল 0। তাহলে এই সমীকরণ থেকে আমি লিখতে পারি না এটা বা এটা যে সমীকরণ থেকে লিখি না কেন, ভি ইকুয়াল ইউ, অর্থাৎ বল প্রয়োগ হয়নি, বল প্রয়োগ হয়নি। যখন বল প্রয়োগ হয়নি তখন আমার শেষ বেগ এবং আদি বেগ সমান, অর্থাৎ বস্তু যে জায়গায় ছিল সে জায়গায় কি হয়েছে? রয়ে গেছে। অর্থাৎ বাহ্যিক যদি কোনো বল প্রয়োগ বাইরে থেকে দেওয়া না হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি আদিবেগ এবং শেষ বেগ দুইটা পরস্পর সমান, অর্থাৎ বস্তুর স্থানের কোনো পরিবর্তন হয়নি। তো বন্ধুরা, এই ছিল মোটামুটিভাবে আমার আজকের ক্লাস। তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং খাতায় তোমরা লিখে নিয়েছো। এখান থেকে আমরা যে সূত্রগুলো পেলাম সেইগুলো আমাদের পরবর্তীতে আমি যে তোমাদের প্রবলেম অর্থাৎ গাণিতিক প্রবলেম সলভ করবো সেখানে কাজে লাগবে। তোমরা নিশ্চয়ই নোট করে রেখেছো এবং আমার সাথে ছিলে, এবং পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলো ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলোতে আমার সাথে থাকবে ইনশাল্লাহ, আশা করছি। তো আজকে যদি কোথাও তোমাদের প্রবলেম থেকে থাকে, বোর্ডে লেখা ছিল, নিশ্চয়ই তুলে নিয়েছো। নেটওয়ার্কে একটু সমস্যা ছিল। বন্ধুরা, আজ তাহলে এখান থেকেই বিদায় নিতে হবে। তোমাদের পরবর্তী একজন স্যার আছেন যিনি ক্লাস নেবেন এখন। সেই পর্যন্ত, পরবর্তী যে ক্লাস নিব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।